কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো অনেক কম মানুষ আসছে দেখতেছি। আম, ওয়ালাইকুম আসসালাম। আম, আপনাদের কি কোনো পরীক্ষা টরীক্ষা আছে নাকি আজকে? অনেক কম আজকে মানুষ নাই দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। হুম স্যার। আগের সিটিতে যে হুম হুম। স্পেসের যে প্রবলেমটা ছিল, মানে অ্যারো স্পেস, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটাতে ঠিক কি? আছে। আমি বলতে যাচ্ছিলাম এটা যে ওই স্পেসের যে প্রবলেমটা ছিল ওখানে পুল করে আসলে অ্যান্সার ছিল না আর কি। তো ওটাতে সবাইকে মার্ক দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। ভুল করে ওখানে আসলে ওটাতে আসলে ওই 4 দিয়ে গুণ না করে জাস্ট না করে অ্যান্সার গুলো অপশন গুলো দিয়ে দেওয়া হয়েছে আর কি। তো ওটাতে সবাইকে মার্ক দিয়ে দিব আমি, যেহেতু ওখানে অ্যান্সার ছিল না। আর মনে হয় ওই আপনাদের মার্কস শেয়ার করে দেওয়া হয়েছে, তো আপনারা ওই এখন যে রিভিউ করতে পারবেন আর কি, কোনটা অ্যান্সার কোনটা আর কি, অ্যান্সার সহ স্টিমার গুলো দিয়ে দেওয়া হয়েছে। ওকে। স্যার এই মানে সিটি কি আর নেবেন মিডের আগে? মিডের আগে আরেকটা সিটি নিব আমি, মিডের স্যার আগে আরেকটা এলএমএস সিটি তো নিব। স্যার মার্কসগুলো দেখা যাচ্ছে না এখন। দেখা যাচ্ছে না? না স্যার। তাই? স্যার মার্কস দেখা যাচ্ছে না স্যার। একটু দেখি দাঁড়ান। স্যার এক্সাম দেওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা পর থেকেই স্যার পারমিশন করে দেওয়া আছে। দাঁড়ান। আচ্ছা, এখন দেখেন, এখন ইনশাল্লাহ পারবেন মনে হয়। এখন পারার কথা। এখন দেখেন, এখন হবে স্যার ইনশাল্লাহ। এখন তো পারমিটেড বলতেছে না স্যার। এখনো হচ্ছে না। না স্যার। না স্যার এখনো দেখা যাচ্ছে না। দেখি। আচ্ছা, এখন দেখেন। জি স্যার এখন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি স্যার এখন। ঠিক আছে। আচ্ছা স্যার, বলেন। সিটি টু আপডেট করে দিচ্ছেন, সিটি ওয়ানটা আপডেট করে দিতেন স্যার। সিটি ওয়ান, সিটি ওয়ান, সিটি ওয়ানের মার্ক দেখতে পাচ্ছেন না? না মার্কস দেখতে পাচ্ছি স্যার, কিন্তু স্যার একটা আচ্ছা, বলছেন। হ্যাঁ, ওটা আপডেট করি না, এখন ওটা আপডেট করে দিব আমি। ওটা কোনো প্রবলেম না। আচ্ছা স্যার। আজকে হচ্ছে আমরা দুটো খুবই সিম্পল ডাটা স্ট্রাকচার দেখব। আমরা আসলে অনেক কঠিন কঠিন জিনিসপাতিগুলো পড়ে আসছি।
আর আপনাদেরকে আমি হচ্ছে লিংক লিস্টের যে বাকি ভ্যারাইটিস গুলো ছিল, ডাবলি লিংক লিস্ট, সার্কুলার লিংক লিস্ট, এটার কোডটা বুঝতে বলছিলাম। আর আমি আপনাদেরকে লাস্ট দিন হচ্ছে বেশ কয়েকটা প্রবলেম করাইছিলাম যে যদি আমরা যদি মিডল খুঁজতে পারবো, মানে একটা লিংক লিস্টে যদি মিডল এলিমেন্ট খুঁজতে বলে তাহলে কিভাবে খুঁজবো, একটা পার্টিকুলার পজিশনে যদি আমাদেরকে কোনো কিছু ইনসার্ট করতে বলে বা পার্টিকুলার পজিশন থেকে কোনো কিছু ডিলিট করতে বলে, এই ধরনের কিছু আমরা প্রবলেম করছিলাম। তো এইগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, সিমিলার এই ধরনের প্রবলেম থেকেই যেগুলো করানো হচ্ছে সেগুলাই, অথবা সিমিলার কাইন্ড অফ মানে এই প্রবলেমের সাথে রিলেটেড কিছু প্রবলেম আপনাদের এক্সামে দেওয়া হতে পারে। তো আপনারা একটু চিন্তা করবেন, প্রবলেমগুলো নিয়ে একটু মাথায় ভাববেন। আচ্ছা, ওকে। তো আজকে আমরা যেটা শুরু করব, আমাদের মিডের আগে বাকি আছে হচ্ছে স্ট্যাক আর কিউ। এই দুটো পড়ার পর আমরা হচ্ছে ডিফারেন্ট প্রবলেম সলভ করবো। তাই অ্যালগরিদম ডাটা স্ট্রাকচারে যদি আমরা প্রবলেম সলভ না করি তাহলে আসলে আমরা ভালো করে শিখতে পারবো না অ্যাকচুয়ালি। তো আমরা একটা সিটি নেওয়ার ব্যবস্থা করব, আর আর হচ্ছে আমরা বেশ কিছু প্রবলেম করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে হোক আর যেখান থেকে হোক দেখবো আমরা বিভিন্ন প্রবলেমগুলো আমরা ট্রাই করবো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি না থাকে তাহলে আমি একটু শুরু করব, মানে আমরা আজকে পড়া শুরু করব। না হলে আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আর কি। ওকে, স্ট্যাক আর কিউ সম্পর্কে তো জানেন তাই না? যেহেতু একটু তো হলো তো একটু তো শুনছেন অবশ্যই কেউ না কেউ। স্ট্যাক কি, কিউ কি, কারা কারা জানেন স্ট্যাক জিনিসটা কি একটু বলেন তো। Short file of something. কি একজন একজন করে বলেন, মানে স্ট্যাক সম্পর্কে কি আগে কোনো ধারণা আছে? না স্যার, আমি স্ট্যাক সম্পর্কে শুনছিলাম স্যার থিওরি অফ কম্পিউটিং এ। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনাদের ওরকম মানে কোডিং লেভেলে ওরকম তাহলে হচ্ছে ওরকম আসলে পরিচয় নেই, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাক এমন একটা ডাটা স্ট্রাকচার, কাইন্ড অফ লিস্ট, যেটা বেশ কিছু অনেক কিছু অপারেশন সাপোর্ট করবে। এটা কিরকম? সেটা হচ্ছে তার মধ্যে আমি জিনিস রাখতে পারবো। এটা কি স্ট্যাক মেমরি নাকি? স্ট্যাক মেমরি না, স্ট্যাক একটা ডাটা স্ট্রাকচার লিস্টের মতো, ঠিক আছে, লিস্ট ডাটা স্ট্রাকচারের মতো, কিন্তু এর ফাংশনালিটিটা একটু ডিফারেন্ট। তো আমি বলতেছি, একটু ডিসক্রাইব করতেছি যে আসলে জিনিসটা কি। এইটা মনে করেন একটা আমি লিস্ট রাখাইছি, যে আপসাইড মানে উপরের দিকে খোলা একটা পাত্র করে, পাত্রের মতো করে আমি একটা স্ট্যাক আঁকালাম। এখন আমি বলতেছি যে স্ট্যাক জিনিসটা আসলে কি। তো আপনাকে যে অপারেশন গুলো স্ট্যাক দিয়ে সাপোর্ট করা লাগবে সেটা হচ্ছে স্ট্যাকের মধ্যে আপনি জিনিস রাখতে পারবেন। তো মনে করেন প্রথম জিনিসটা হচ্ছে 0, তারপরে জিনিসটা আপনি দিলেন 1, তারপরে জিনিসটা দিলেন 2। দেওয়ার সময় এরা সিরিয়ালি বসবে। আমাদের লিস্টে যেরকম ছিল, যে কোনো একটা পার্টিকুলার পজিশনে আমি চাইলে জিনিস ইনসার্ট করতে পারতাম, জাস্ট লাইক লিংক লিস্ট। লিংক লিস্ট এরকম ছিল যে দুটো পাশাপাশি নোড এরকম করে আছে, আমি চাইলে কি করতে পারতাম, এইখানে একটা নতুন একটা নোড আনতে পারতাম। কিন্তু স্ট্যাক এরকম না, স্ট্যাকে আমাকে ইন সিরিয়াল নোডগুলো বসাতে হবে, এবং যদি আমরা এখান থেকে এলিমেন্ট বের করতে চাই তাহলে যে এলিমেন্টটা সবার লাস্টে দেওয়া হয়েছে সেই এলিমেন্টটা সবার আগে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট টাইপ ডাটা স্ট্রাকচার। তার মানে আমরা বুঝলাম স্ট্যাক হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ লিস্ট, যেটার মধ্যে আমরা একটা সিরিয়ালে এলিমেন্ট ঢুকাতে পারি, এবং একটা পার্টিকুলার সিরিয়াল মেনটেন করে আমাদেরকে এলিমেন্টগুলো বের করতে হবে, এবং সেই পার্টিকুলার কোন সিরিয়াল যেটা সবার লাস্টে আসছে সে সবার ফার্স্টে বের হবে। এটা হচ্ছে আমাদের স্ট্যাক, ঠিক আছে। এবং ব্যাপারটা এরকম হতে পারে, আপনাদের মনে হতে পারে আমরা কেন পারবো না, এটাই হচ্ছে স্ট্যাকের বৈশিষ্ট্য। আমরা যদি বলি যে এটা একটা স্ট্যাক, তাহলে আমরা চাইলেও এই সামনে থেকে এলিমেন্ট বের করতে পারবো না। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন স্ট্যাক জিনিসটা কি?
বা কারো কোনো কনফিউশন আছে কিনা? কনফিউশন থাকলে সাথে সাথে বলবেন। সবাই বুঝতে পারছেন? স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে গেলে আমরা আস্তে আস্তে বুঝে যাবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার। আচ্ছা, তো স্ট্যাকের অ্যানালজি কি হতে পারে? স্ট্যাকের অ্যানালজি হতে পারে যেমন ধরেন আমরা থালা বাসন ধোয়ার সময় থালা বাসন একটার একটার উপর যেমন স্ট্যাক করে রাখি, ওরকম একটা অ্যানালজি স্ট্যাকের ক্ষেত্রে খাটে। তো এই আমরা স্ট্যাকে কি মানে যদি যেখানে ধরেন থালা বাসন রাখি সেখানে আমরা কি করতে পারি? একটা মানুষ একটা থালা নিয়ে সবার উপরে রেখে দিতে পারে, এটা করতে পারে। এবং আমরা যদি থালা নিতে চাই তখন আমাদের কি করতে হয়? আমাদের হচ্ছে যেটা সবার উপরে আছে সেটা নিয়ে নিতে হয়। আমরা তো চাইলেও নিচের থালাটা বের করতে পারি। নিচের থালা বের করতে গেলে আমাদের উপরে জিনিসগুলো উঠাতে হয়, তারপর টেনে বের করতে হয়। ধরেন আমরা এরকম ঝামেলার কাজ করি না। ন্যাচারালি যেটা সম্ভব সেটা হচ্ছে আপনার কাছে যদি একটা স্ট্যাক অফ থালা বাসন বা ট্রে থাকে তখন কি করতে হয়, যদি আমরা একটা এক্সট্রা রাখতে চাই তখন আমরা হচ্ছে মানে এই যে নতুন থালা বা ট্রেটা আমরা হচ্ছে সবার উপরে রাখি। এবং আমাদের যদি কোনো থালা বা ট্রে লাগে তখন আমরা কি করি? সবার উপর থেকে নিয়ে কাজে লাগাই। স্ট্যাক হচ্ছে কাইন্ড অফ সেম। স্ট্যাক হচ্ছে আমাদের কম্পিউটারের মানে একটা মেমোরি লোকেশন যেখানে আমরা বা একটা অ্যারে যেখানে আমরা এই সিমিলার প্যাটার্নে ডাটা রাখবো। প্রথম ধরেন আমরা একটা ডাটা আসলো 2, সেটাকে আমরা হচ্ছে আমাদের সবার নিচে রাখবো। তারপর আমার একটা ডাটা আসলো 3, সেটাকে আমরা হচ্ছে তার উপরে রাখবো। তারপরে আসে ধরেন 7টাকে আমরা সবার উপরে রাখবো। তারপর আসলে মনে করেন 1টাকে 7-এর উপরে রাখবো। এবং আমরা যখন বলবো যে স্ট্যাক থেকে একটা এলিমেন্ট বের করে দাও তখন হচ্ছে সবার উপরে যেটা আছে সেটা বের হবে। এরকম করে স্ট্যাকের কাজ করবে। তো স্ট্যাকের এই 5টা অপারেশন স্ট্যাককে সাপোর্ট করতে হবে। সেটা হচ্ছে পুশ। পুশ মানে হচ্ছে আমার একটা স্ট্যাকের বটম মনে করেন, এটা স্ট্যাকের লাস্ট। পুশ মানে হচ্ছে স্ট্যাকে নতুন একটা এলিমেন্ট ঢুকানো, যেটা একেবারে লাস্টে চলে যাবে। কারেন্ট টপে একটা নতুন এলিমেন্ট ঢুকবে। পপ মানে হচ্ছে স্ট্যাকের সামনে থেকে একটা এলিমেন্টকে বের করে দেওয়া। পিক মানে হচ্ছে সামনে এলিমেন্টটা খালি জানানো কিন্তু সেটাকে বের করে দেওয়া না। ইজ এমটি মানে হচ্ছে আমার স্ট্যাকে কোনো এলিমেন্ট আছে কি নেই সেটা জানানো। আর ইজ ফুল মানে হচ্ছে আমার স্ট্যাকের যে সাইজ আছে সেই সাইজ যদি পুরোটা এলিমেন্ট দিয়ে ভরে যায় তাহলে সেটা ইজ ফুল। তাহলে ইজ ফুলটা হচ্ছে ট্রু রিটার্ন করবে আর কি। সবাই কি বুঝতে পারতেছেন? মানে এটা অনেক সিম্পল, বাট যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আমাকে আবার বলেন, আমি আবার ডিসক্রাইব করবো জিনিসটা। স্যার পিক জিনিসটা থেকে আবার একটু বলেন। পিক জিনিসটা হচ্ছে আচ্ছা, পুশ মানে হচ্ছে নতুন একটা জিনিস ঢুকানো, আর পপ মানে হচ্ছে বের করে দেওয়া টপেরটা। পিক যদি করেন, আমার যদি এরকম যদি এলিমেন্ট গুলো থাকে, লেটস সে এগুলো এলিমেন্ট, এটা ধরেন 0 -1 2 3 4 8 এরকম একটা জিনিস মনে করেন। তাই সবগুলো এক্সাম্পল দিচ্ছি যে আসলে অপারেশন গুলো কিরকম। এটা মনে করেন আমাদের স্ট্যাক। যদি আমি পুশ বলি এবং বলি যে পুশ 5, তাহলে সে কি করবে? আমাদের স্ট্যাকের যেটা সামনে টপ, মনে করে এইটা এইদিকে হচ্ছে টপ, এইদিকে হচ্ছে আমাদের স্ট্যাকের টপ, তাহলে কি করবে? সবার সামনে এই 5কে পুশ করে দিবে। এটা হচ্ছে পুশ অপারেশন। আমাদের স্ট্যাক যদি এমটি থাকতো, ধরেন স্ট্যাকে কিচ্ছু নেই, একেবারে নতুন স্ট্যাক, তাহলে পুশ করলে সবার প্রথম যে খালি জায়গা সেখানে বসতো। ব্যাপারটা এরকম। এটা কোনো সময় মাঝখানে বা লাস্টে কোনো এলিমেন্ট অ্যাড হবে না। যেই যে ফাঁকা জায়গাটা সবার সামনে থাকবে বা স্ট্যাকের টপ আমরা যেটা বলবো সেখানে নতুন এলিমেন্ট যোগ হবে। এটা হচ্ছে পুশ। পপ মানে হচ্ছে স্ট্যাকের টপে যেই এলিমেন্টটা থাকবে, পপ। আমরা যদি পপ কল করি, খালি পপ, তাহলে কি হবে? স্ট্যাকের টপে কি আছে? স্ট্যাকের টপে আছে 5। এই 5টাকে বের করে আনতে হবে। তার মানে আমি যদি পপ কল করি, এখন পপ কল করলে আসলে
এই 5টা এখানে থাকবে, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে আবার। এখন পিক জিনিসটা কি? আমরা আমার আগের পজিশনে ফিরে যাই, এখানে ধরেন 5 ছিল। পিক কি করবে? পিক কেবল আমাদেরকে 5 রিটার্ন করবে, কিন্তু এখান থেকে লিস্ট এই আমাদের স্ট্যাক থেকে 5 কে রিমুভ করবে না, সে খালি এলিমেন্টটাকে রিটার্ন করবে ইউজারদের কাছে। মানে ইউজার জানতে পারবে যে আমার স্ট্যাকের টপে কোন এলিমেন্টটা আছে। আর পপ করলে কি হবে, স্ট্যাকের টপের এলিমেন্টটাও আমরা ইউজারের কাছে রিটার্ন করব এবং ওই জায়গাটাও ফাঁকা করে দেব। এটা হচ্ছে পিক আর পপের মধ্যে পার্থক্য। পিক মানে কি? পিক মানে খালি দেখা না যে আমরা পিক করে দেখতেছি, এটা কাইন্ড অফ সিমিলার। আমরা পিক করে দেখতেছি যে হচ্ছে আমাদের স্ট্যাকের টপে কি আছে। আর পপ মানে তো বুঝতেছেন যে বের করে দিল, পপ আউট করে দেওয়া যায়, বের করে দেওয়া, সামথিং লাইক দ্যাট। আর ইজ এমটি মানে হচ্ছে সে জিজ্ঞাসা করতেছে যে আমাদের স্ট্যাকটা এমটি কিনা। তো আমাদের স্ট্যাকে যদি একটা এলিমেন্টও থাকে তাহলে ইজ এমটি ফলস রিটার্ন করবে। আর যদি স্ট্যাকটা আমাদের পুরো ফাঁকা থাকে তাহলে ইজ এমটি ট্রু রিটার্ন করবে। আর ইজফুল জিনিসটা কি? ইজফুল হচ্ছে ধরেন আপনি স্ট্যাকটা একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করতেছেন। সাপোজ আমাদের তো এই এলিমেন্টগুলো রাখার জন্য একটা অ্যারে লাগবে। তো স্ট্যাকটাকে ধরেন একটা অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করছেন, অ্যারেতে মনে করেন 100টা এলিমেন্ট রাখতে পারেন, যেমন স্ট্যাটিক অ্যারে। তখন কি হবে, যদি আপনি 100টা এলিমেন্ট পুশ করে ফেলেন তাহলে তো আপনারা জায়গা থাকবে না। তার মানে স্ট্যাকটা মনে করেন একেবারে ফুল ভরে গেছে এই পর্যন্ত, মনে করেন এরকম একটা অবস্থা, কোনো ফাঁকা জায়গা নেই। তখন যদি ইজফুল কল করেন তাহলে আমাদেরকে ট্রু রিটার্ন করতে হবে যে আমার স্ট্যাকটা আসলে ফুল হয়ে গেছে, স্ট্যাকে আসলে কিছু ভরা দেওয়া যাবে না। আর যদি ফাঁকা জায়গা থাকে, যেমন ধরেন এই স্ট্যাকের মতো যেখানে অনেক জায়গা ফাঁকা আছে, সেখানে ইজফুল কল করলে ফলস রিটার্ন করবে, কারণ মানে স্ট্যাকটা তো ফুল না। সবাই কি ক্লিয়ার হয়েছে না অপারেশন গুলো সম্পর্কে? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন দেখি আমরা আসলে স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করতে পারি কি করে। তো স্ট্যাক ডাটা স্ট্রাকচার আমরা হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে একটা স্ট্যাটিক অ্যারে দিয়ে ইমপ্লিমেন্ট করা শিখবো। তো ব্যাপারটা কি, আমরা গ্লোবালি ডিফাইন করে রাখবো এরকম করে স্ট্যাক সাইজ। ইনিশিয়ালি আমরা ধরে নিব যে আমাদের স্ট্যাকের সাইজ হাইয়েস্ট একটা পার্টিকুলার অ্যামাউন্টে হতে পারে। আমরা ধরে নিলাম আমাদের স্ট্যাক সাইজ হচ্ছে 100। তো আমরা করবো কি, একটা অ্যারে নিব এসটি ওই 100 সাইজের, আর আমাদের টপ নামে একটা ভেরিয়েবল থাকবে, সেটা সবসময় আমাদের এই অ্যারের টপ পজিশনটাকে মনে রাখবে। ফর এক্সাম্পল আমাদের স্ট্যাকের অবস্থা যদি এরকম হতো, স্ট্যাকের অবস্থা এখন এরকম, আর আমাদের স্ট্যাকে মনে করেন এই জায়গাগুলো ফাঁকা আছে, এখনো অ্যারের এই জায়গাগুলোতে কোনো এলিমেন্ট নাই। টপ নামে যে ভেরিয়েবলটা আমরা দেখলাম এখানে, টপ করে কি, এই ইন্ডেক্সে সেভ রাখেন। তার মানে আমাদের স্ট্যাকের কারেন্টলি যে এলিমেন্টটা হচ্ছে একেবারে টপে, সেই এলিমেন্টকে পয়েন্ট করে রাখে। এই তিনটা ভেরিয়েবলের কাজ হচ্ছে এটা। এখন দেখি আমরা কি করে এই যে ফাংশনগুলো আমরা দেখলাম, ফাংশনগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। স্যার টপে -1 কেন স্যার? এটা হচ্ছে ইনিশিয়ালি, দেখেন ইনিশিয়ালি আমার তো এরকম, আমরা জানি হচ্ছে আমাদের অ্যারের প্রথম এলিমেন্ট হচ্ছে 0। এখন আমাদের 0তেও তো কোনো এলিমেন্ট নাই, তার মানে কি টপটা 0 এর পিছনে এইখানে, ঠিক আছে। আমাদের মানে আমরা চাই টপ হচ্ছে আমাদের স্ট্যাকের একেবারে সামনের এলিমেন্টকে পয়েন্ট করে রাখুক। কিন্তু যদি সামনে যদি কোনো এলিমেন্টই না থাকে, যেমন ধরেন আমরা যখন স্ট্যাকটা শুরু করেছি আমাদের কাছে তো কিছু নাই, কেউ তো এখন কোনো কিছু পুশ করে নাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব কি, 0 এর পিছনে যে নাম্বারটা আছে সেখানে আমরা টপকে রেখে দিব। এটা থেকে আমরা বলবো যে আমাদের লিস্টটা হচ্ছে, আমাদের স্ট্যাকটা হচ্ছে এমটি, এখানে কোনো জিনিসই নেই, ঠিক আছে। আমরা দেখি, হ্যাঁ আস্তে আস্তে দেখি আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমাদের ফাংশনগুলো এখন ইমপ্লিমেন্ট করা দেখবো, যে ইজ এমটি, ইজ ফুল, এগুলা কি কি। এখন দেখেন ইজ এমটি আমরা বুঝবো কি করে, দেখেন যদি টপ -1 হয়, দেখেন আমরা এখানে আপনি যেটা বললেন যে ইনিশিয়ালি আমরা -1 এ দিয়ে রাখি, তার মানে হচ্ছে আমার লিস্টটা পুরো ফাঁকা, টপ একেবারে পিছনে।
এরকম হয় তাহলে আমরা বলবো যে এটা ইজ এমটি, সো রিটার্ন 1 করবে। সো আমরা জানি সি তে 1 ট্রু হিসাবে কাউন্ট করে, তাই না? আমরা তো জানি লজিক ইফ এলস এর মতো। তো এখানে আমরা এরকমও দিতে পারতাম, যদি জাভাতে করেন এখানে ট্রু রিটার্ন করে দিতে পারতেন আর কি। ব্যাপারটা অনেকটা এরকম। মানে এটা তো জানেন যে সি তে হচ্ছে 1 হচ্ছে 1 মানে যে কোনো পজিটিভ ভ্যালু হচ্ছে ট্রু আর 0 হচ্ছে ফলস, এটা তো জানেন। জি স্যার। ওকে, আচ্ছা আমরা ফুল হয়েছে কিনা বুঝবো কি করে? ফুল হয়েছে তখনই বুঝবো যদি আমার টপটা পুশ হতে হতে এইখানে চলে আসে, এরকম একটা জায়গায় চলে আসে। এখন আমাদের প্রথমে ইনিশিয়ালি নিয়েছিলাম হচ্ছে আমাদের অ্যারের যে সাইজ সেটা হচ্ছে স্ট্যাক সাইজ। তাহলে হাইয়েস্ট ইন্ডেক্স কত আমার অ্যারের? স্ট্যাক সাইজ -1, তাই না? আমরা তো ইন্ডেক্স রাখছি, প্রথমে 0 থেকে শুরু হচ্ছে। তাহলে আমাদের অ্যারের সাইজ যদি স্ট্যাক সাইজ হয় তাহলে আমাদের এই যে এই ইন্ডেক্সটা হবে হচ্ছে স্ট্যাক সাইজ -1। এবং আমাদের টপ যখন স্ট্যাক সাইজ -1 এ পৌঁছাবে তখন আমরা বলবো আমাদের অ্যারেটা আসলে ফুল হয়ে গেছে। এই যে আমাদের টপ যখন স্ট্যাক সাইজ -1 এ যাবে, কারণ আমাদের কারেন্টলি যে লিস্টটা দিয়ে কাজ করছি তার হাইয়েস্ট ইন্ডেক্স হচ্ছে স্ট্যাক সাইজ -1, তখন আমরা বুঝবো যে আমাদের স্ট্যাকটা আসলে ফুল হয়ে গেছে। আচ্ছা, এখন দেখি পুশ করা যায় কি করে। এখন মনে করেন আমার টপ আছে এখানে, সাপোজ ফর এক্সাম্পল এখানে আমাদের টপ আছে 1 1, সাপোজ পুশ করতেছি। এখন পুশের মধ্যে ডাটা দেওয়া আছে, কোন ডাটাটা পুশ করতে হবে? ধরেন এখানে আছে 3, তাহলে পুশ করার পর কি হবে? আমার এইখানে 3 রাখতে হবে। এটা কিভাবে রাখবো? টপকে 1 বাড়াবো, বাড়ায় আমাদের অ্যারের ওই পজিশনে ডাটাটা রেখে দিব। তাই করছে, টপকে প্রথমে 1 বাড়াইছে, তাহলে টপটা সরে 1 স্টেপ এখানে আসছে। এখন টপ হচ্ছে এই পজিশনে আমাদের ডাটা 3 কে রাখছে। এখন দেখেন এই পুশ করার আগে চেক করে নিছে হচ্ছে ফুল কিনে স্ট্যাকটা, মানে আমাদের স্ট্যাকটা যদি আমাদের স্ট্যাকের টপ যদি এখানে থাকতো তাহলে তার 1 বাড়িয়ে কোনো কিছু পুশ করা যেত না, তাই না? তো সে কি করছে, প্রথমে চেক করে নিছে ফুল কিনা, যদি ফুল না হয় তাহলে সে টপকে 1 বাড়ায় ওখানে একটা এলিমেন্ট পুশ করছে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন পুশের ফাংশনটা বা পুশ কি করতেছে? সবাই কি বুঝতে পারতেছেন নাকি? স্যার আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ওকে। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন আমাদের কারেন্ট সিনারিও। হ্যাঁ, আমাদের এখানে মনে করেন 1 রাখা, আর এই জায়গায় মনে করেন 2 রাখা সাপোজ। হ্যাঁ, তাহলে আমাদের স্ট্যাকে আমরা জানি টপটা হচ্ছে সবার বাইরের এলিমেন্ট বা সবচেয়ে টপ এলিমেন্টকে পয়েন্ট করে রাখে। তাহলে আমাদের এখন টপ হচ্ছে 1, তাই না? এটা হচ্ছে 0 ইন্ডেক্স, এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এরকম। এখন আমি যখন পুশ বলবো যে পুশ স্ট্যাকে কোনো কিছু পুশ করবো, তখন কি হবে? আমরা জানি স্ট্যাকে পুশ হয় হচ্ছে সবার সামনের ফাঁকা জায়গাটা, তার মানে হচ্ছে 1 2 1 আছে, এইখানে আমাদের পুশ হবে। সাপোজ আমরা পুশ করতে চাই হচ্ছে 3, তার আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এই যে ফাঁকা পজিশন এখানে আসলে 3 রাখতে হবে। এটাকে আমরা কিভাবে রাখি? আমাদের যে টপ আছে সে টপকে আমরা প্রথমে প্লাস প্লাস করি, মানে টপকে আমরা 1 বাড়াই। 1 বাড়ালে কি হবে? টপ আগে ছিল 1, এখন টপ হয়ে যাবে হচ্ছে 2, এই জায়গায় চলে আসবে টপ ইকুয়াল টু 2 হলো। তারপর আমরা কি করতেছি? স্ট্যাকের টপে এই ডাটা যেটা আমরা পুশের মধ্যে রাখছি সেই ডাটাটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? এই পজিশন এখন 3 চলে আসতেছে। এটাই হচ্ছে পুশ অপারেশন। এখন বুঝছেন সবাই? বুঝতে পারছেন? মানে স্যার এখন 3 কি টপ হয়ে যাবে? হ্যাঁ, 3 এখন টপ হয়ে যাবে। এই যে আমাদের টপ ভেরিয়েবলটা মনে করেন এটা গ্লোবাল ভেরিয়েবল। আমরা ওই যে কোডের একেবারে ইনক্লুডের নিচে কিছু ভেরিয়েবল লিখতে পারি না সিতে, যেটা সবাই অ্যাক্সেস করতে পারে, ওরকম জিনিসটা। ঠিক আছে, আমরা যেহেতু এখন এইখানে টপকে 1 বাড়াই দিছি, সো টপ এখন বেড়ে গেছে, এখন 3 হচ্ছে টপ।
বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন হচ্ছে বা না বুঝতে পারলে বলেন আমাকে, বা আপনারা একটু চিন্তা করেন বুঝছেন কিনা। স্যার আগে থেকে যদি স্ট্যাক মেমরিতে মানে নাম্বারগুলো অ্যাসাইন না থাকতো 1 আর 2, তাইলে কি করতাম? আচ্ছা তাহলে কি হতো? ঠিক আছে, ভালো কোশ্চেন করছেন। তাহলে কি হতো? এখন দেখেন ইনিশিয়ালি আমাদের টপ কোথায় ছিল? ইনিশিয়ালি আমাদের টপ কিন্তু ছিল -1, এইখানে ছিল। তো আমরা কি করতেছি? আমরা টপকে 1 বাড়াচ্ছি। তাহলে আমাদের এই প্রথম পুশ, মানে একেবারে প্রথম পুশ, স্ট্যাক তৈরি হওয়ার প্রথম পুশে প্রথমে টপ ছিল -1, তারপরে কি হবে? টপটা আমাদের 1 বাড়বে, 1 বাড়লে টপটা তখন হয়ে যাবে 0, টপ ইকুয়াল টু হয়ে যাবে 0। এইখানে আমাদের ডাটাটা রাখবো স্যার। ইনিশিয়াল যে পুশ, সেখানে হচ্ছে আমরা বলছিলাম পুশ 2, তাহলে টপ -1 থেকে বেড়ে 0 হবে। এই অ্যারের 0 নম্বর ইন্ডেক্স আমরা 2 রাখবো। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে টপটা -1 দিয়ে ইনিশিয়ালাইজ করা। সবাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনারা আরেকটু ভাবেন, কারণ হচ্ছে মানে আমি পড়াই গেলে আসলে দেখা যাবে যে আমি বক বক করতেছি, আপনারা শুনতে পাচ্ছেন, বাট আপনারা এটা একটু ভাবেন। হ্যাঁ, এই যে পুশ অপারেশন একটু ভাবেন। আপনাদের যেহেতু রেসপন্স কম, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, একটু ভাবেন যে বুঝতেছেন কিনা। এই কোডটা দেখেন, দেখেন বুঝেন কিনা, কোনো সমস্যা হলে বলেন। আর ইসফুলটা চেক করা হয়েছে, এখন এটা বলি ইসফুল কি করা হয়েছে দেখেন তো, নট ইসফুল। তার মানে ইসফুল যদি ট্রু রিটার্ন করে বা 1 রিটার্ন করে, তাহলে আমরা এই কোডটুকু এক্সিকিউট করব না। ইসফুল কখন ট্রু রিটার্ন করে? যখন আমাদের টপটা এইখানে, তার মানে আপনার যে অ্যারেটা আছে, অ্যারেটা পুরো ভর্তি হয়ে গেছে, অ্যারেটার কোনো জায়গা ফাঁকা নেই, তাহলে তো পুশ করা যাবে না। এই জন্য সে পুশ করতেছে না। ঠিক আছে, এখন আপনারা একটু ভাবেন, নিজেরা ভাবেন। হ্যাঁ, ভেবে দেখেন যে আসলে পুশ অপারেশনটা বুঝছেন কিনা। সবাই বুঝতে পারছেন, বা সবাই কি ভাবতেছেন অ্যাটলিস্ট, নাকি আপনাদের তো রেসপন্স কম? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে, চিন্তা করেন তো তাহলে বুঝতে পারবেন। এখন ধরেন অনেকটা এরকম, এখন আমরা এটা দিয়ে এক্সাম্পল দিই, লাগতেছে না? এখন আমাদের পপ করতে বলছে। এখন পপ করলে আসলে কি হয়? আমরা জানি পপ করলে হচ্ছে টপের এলিমেন্টটা বের করে দিতে হয়। তার মানে ধরেন আমাদের স্ট্যাকটা এরকম আছে 0 1, এইটা হচ্ছে ইনডেক্স 2। আমরা যদি পপ কল করি তাহলে কি হবে? পপ করলে কি হবে? সিম্পলি এই 3 জিনিসটা আমাদের স্ট্যাক থেকে বের করে দিতে হবে। তার মানে আমাদের স্ট্যাক থেকে বের করার মানে হচ্ছে আমরা যদি টপকে মাইনাস করি বা টপকে যদি সরাই আনি, মনে করেন আমাদের টপ ছিল এই পজিশনে, এখানে ধরেন 3 ছিল, এখানে ধরেন 2 ছিল, এখানে মনে করেন 1 ছিল, এরকম আমরা এরকম একটা পজিশন আমাদের টপকে রাখছিলাম। এখন যদি পপ করতে পারো, তার মানে ধরেন আমরা চাই না এটার আমাদের স্ট্যাকে থাকুক, তখন আমরা কি করব? সিম্পলি জাস্ট টপকে পিছায় নিয়ে আসবো। পিছায় নিয়ে যদি টপকে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের এই এলিমেন্টটা আমাদের কনসিডারেশন থেকে বের হয়ে গেল। আমাদের স্ট্যাক তখন তো সেইটুকু। আমাদের পপের ফাংশনটা হচ্ছে টপ মাইনাস মাইনাস। জাস্ট আমরা টপটাকে সরাই আনছি। বলেন স্যার, 1 এর মেমরি ফ্রি করতে হবে না স্যার? মেমোরি ফ্রি ব্যাপারটা হচ্ছে, যদি এটা ওই যে কি বলবো, এটা যদি ওই যে লিংক লিস্ট হতো তাহলে হয়তো বা আমরা মেমোরি ফ্রি করতাম, বাট এটা তো স্ট্যাটিক অ্যারে। স্ট্যাটিক অ্যারে তো অলরেডি এরকম একটা জায়গা নিয়ে রাখছে, সেখানে তো ফ্রি করার কিছু নাই। যদি অ্যারে লিস্ট হতো তাহলে ফ্রি করা লাগতো, তাহলে আমরা ওই নোটটা নিয়ে ফ্রি করে দিতাম আসলে। কারো কোনো কনফিউশন আছে কিনা? লাইক আমরা যখন টপকে পিছাবো তখন আসলে এটার কোনো মানে এটার সাথে আমার কোনো লিংক থাকলো না, মানে এটা আমাদের কনসিডারেশনে থাকলো না। আমরা তো খালি টপ নিয়ে নাড়াচাড়া করি, দেখেন সব থেকে টপ নিয়ে আলোচনা। তো টপ যখন টুতে থাকবে, তার মানে 3 জিনিসটা আসলে আমাদের আলোচনায় নাই। ব্যাপারটা এরকম। তাই বুঝতে পারছেন এটা? স্যার সেকেন্ড ফাংশনটা একটু বলবেন, ওই যে ইফ এর যেটা। ওই এইটা ইজ এমটি। আচ্ছা, এখন দেখেন মানে যদি এরকম হয়, আমাদের
স্ট্যাক এমটি হয় কখন? যখন আসলে আমাদের স্ট্যাকে কিছু নাই, তার মানে আমাদের স্ট্যাকটা দেখতে এরকম, এখানে কিছু নাই, -1 টপের মাস -1। তো এখানে তো আসলে কোনো কিছু পপ করা কিছু নেই, কোনো এলিমেন্টই তো নেই, তখন আমরা আসলে টপকে পিছাবো না। মানে টপ তো আমরা যদি -1 থেকেও যদি এক কমাই তাহলে তো -2 হয়ে যায়, এটা তো চাই না আমরা। আমরা চাই যে স্ট্যাক যখন এমটি তখন টপের মান থাকবে হচ্ছে -1। তো যদি এমটি থাকে এখন, তার মানে আমাদের আসলে পপ করার কোনো এলিমেন্ট নাই, তাহলে আমরা এই অপারেশনটা আসলে রান করব না, এটাই হচ্ছে কথা। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর একটু ভাবেন যে কি মানে বুঝছেন কিনা দেখেন। বুঝতে পারছেন যে মানে পপ কিভাবে করতে হয়? আচ্ছা, আমাদের আর যে ফাংশনটা বাকি আছে পিক। পিক মানে কি? পিক মানে হচ্ছে টপের এলিমেন্টটা বের করবে না, জাস্ট ওটাকে ইউজারের কাছে রিটার্ন করবে যে আমাদের স্ট্যাকের টপে কি আছে। তাহলে কি সিম্পলি আমরা হচ্ছে রিটার্ন করব হচ্ছে স্ট্যাক টপ, আমাদের অ্যারের টপ এলিমেন্টটা রিটার্ন করে দিচ্ছি। আর ইজ এমটি কেন চেক করছি? যদি আমাদের অ্যারে যদি মানে আমাদের স্ট্যাকটা যদি এমটি হয় তাহলে আমাদের এরকম একটা জিনিস কল হবে স্ট্যাক -1। এখন আমরা জানি আমাদের অ্যারেতে ইনডেক্স ভুল দিলে ওই যে মেমোরি এরর দেয়, ওই জন্য আমরা আসলে চেক করতেছি যদি ইজ এমটি না হয়, তার মানে যদি টপটা নট ইকুয়াল টু -1 হয়, ঠিক তখনই আমরা কেবল রিটার্ন স্ট্যাক টপ করছি, ঠিক আছে? আর যদি এমটি থাকে তখন আমরা রিটার্ন -1 করতেছি, যেন আমরা বুঝি যে আসলে আমাদের স্ট্যাকের মধ্যে জিনিসপাতি নাই, ফাঁকা। ঠিক আছে, তাই বুঝতে পারছেন? মানে পিকের বিষয়টা আমরা জাস্ট টপের এলিমেন্টটা ইউজারের কাছে রিটার্ন করে দেব, আমাদের কোনো কিছু বের করা লাগবে না। বের করার ফাংশনটা হচ্ছে পপ। বুঝতে পারছেন? ঠিক স্যার। আচ্ছা, এখন হচ্ছে আপনারা এই ফাংশনগুলো দেখেন, আপনাদের হয়তো একটু কনফিউজ হচ্ছেন, আপনারা একটু এইগুলো একটু আমি 1 মিনিট ভাবার জন্য টাইম দিচ্ছি। 1 মিনিটের মধ্যে ভেবে যদি কোনো কনফিউশন থাকে আমাকে একটু বল, আর পরে পড়াশোনা করে যদি আরো কনফিউশন থাকে তখন নেক্সট ক্লাসে অথবা আমাকে মেইল দিয়ে বলবেন। এখন একটু চিন্তা করেন 1 মিনিট, যে এই যে পিক এইগুলা বুঝেন কিনা। স্যার পুষ্প দেখা যাবে? কোনটা দেখা যাবে? পুষ্পক কি? পুষ্প? হ্যাঁ, এটা স্যার পুশের ক্ষেত্রে যখন স্যার ফুল হবে স্যার, ও আচ্ছা স্যার, ও সেটা তো, বা স্যার যখন স্যার এমটি হবে স্যার তখন স্যার কি হবে স্যার? এই যে এমটি একটা এক্সাম্পল দিছিলাম, ওটা মুছে দিছি, আবার আমি দিই আবার। হ্যাঁ, এমটির সময় আসলে কি হয় এখানে দিই। হ্যাঁ, এমটিতে কি হয়? এমটিতে আমাদের টপ থাকে হচ্ছে -1। তাহলে আমরা যখন আমাদের স্ট্যাক যখন এমটি, তখন আমরা কোনো কিছু পুশ করতে চাই তখন সেটা কি হবে? তখন এটা 0 নম্বর ইন্ডেক্সে আসবে, 0 নম্বর ইন্ডেক্সে আমাদের ডাটা আসবে। তাহলে কি হবে? টপটা 1 বাড়বে, টপ আমাদের -1 ছিল, সেই 1 বেড়ে 0 হবে, আমরা আমাদের অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে ডাটাটা রাখবো। এই বুঝতে পারছি। ওকে, স্যার আগের স্লাইডে যাবেন। এটা হ্যাঁ। কোনো প্রবলেম আছে এখানে নাকি? আমি দেখছেন, দেখেন, চেক করেন সবাই, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার পিকের স্লাইডটা যাওয়া যাবে? পিকের স্লাইড? আচ্ছা, স্যার পিকে একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার পিকের ক্ষেত্রে স্যার মানে টপে তো স্যার যদি এমটি হয় তাহলে -1 থাকবে, আর যদি এমটি না হয় তাহলে তো স্যার একটা ভ্যালু থাকবে। তো এখানে স্যার কন্ডিশন দিয়ে চেক কেন করতে হয়? সরাসরি রিটার্ন আচ্ছা আচ্ছা,
এখন ধরেন আমাদের স্ট্যাকটা এমটি সাপোজ, হ্যাঁ, তাহলে টপ ইকুয়াল টু কত? টপ -1 টপ ইকুয়াল টু -1। এখন যে আমি এটা চেক করলাম না, চেক না করে জাস্ট রিটার্ন এই যেটা করলাম, রিটার্ন টপ করলাম। এখন আপনি তো কোড মানে আমরা তো মানে সিতে একটু কোড করছি, সিতে যদি আমরা অ্যারের মধ্যে ইনডেক্সে যদি -1 দিই তাহলে কি রিটার্ন করে? একটা অ্যারের ইনডেক্সে যদি আমরা নেগেটিভ ভ্যালু দিই তাহলে কি রিটার্ন করে? স্যার ফলস। সেটা হচ্ছে কোডই আপনার স্টপ হয়ে যায়, আপনাকে দেখা যাবে যে হচ্ছে মেমোরি ডাম্প অথবা কোড ডাম্প অথবা আপনার এটা এরর। আমরা আমাদের অ্যারের ইনডেক্সে কোনো সময় নেগেটিভ ভ্যালু দিতে পারি না, ঠিক আছে? এই জন্য আমাদের এটা চেক করতে হচ্ছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো সবাই তো মনে হয় মোটামুটি আচ্ছা ঠিক আছে, আরো টাইম দেন, সমস্যা নেই, যদি কোনো কনফিউশন থেকে বল। দেখি আমি অনেক আঁকাবুকু করছি, এগুলো মুছে দিই তাহলে আমরা যেন করতে পারি ভালো করে। আচ্ছা, আমার মনে হয় না আর কেউ জিজ্ঞাসা করবেন কিছু। আচ্ছা, তো আমাদের কম্পিউটার সায়েন্সে আসলে স্ট্যাকের ইউজ অনেক, ঠিক আছে? আমাদের কম্পিউটার সায়েন্সে আমরা এরকম যে ডাটা স্ট্রাকচার যে লাস্ট ইন ফার্স্ট আউট, এটা আসলে অনেক ব্যবহার আছে, ঠিক আছে? তো আমরা এক্সপ্লিসিট হচ্ছে দুইটা এক্সাম্পল দেখব এই ব্যবহারের, আর আমরা একটা জানবো কিছু এক্সাম্পল যেগুলো কাজে লাগে। তো আপনারা তো মনে হয় এখনো কম্পিউটার আর্কিটেকচার পড়েন নাই, এই জন্য হয়তো এখনো জানেন না যে কিভাবে হচ্ছে ফাংশন কল করা হয়। এবার পড়তেছেন তাই না? তো রিকার্সিভ ফাংশন কল আসলে কিভাবে করা হয়, বা আমরা যদি ফাংশনের মধ্যে থেকে ফাংশন কল করি সেটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা এখন এটা খুব কুইকলি দেখব। ধরেন আমার একটা ফাংশন আছে, মনে করেন f1 একটা ফাংশন, এর মধ্যে একটা কোডের লাইন আছে, এটা 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনে একটা ফাংশন কল করা আছে হচ্ছে f2। এখন f2 এর মধ্যে f2 ফাংশনটার মধ্যে করতেছি না। আচ্ছা, f2 ফাংশনের মধ্যে মনে করেন কিছু নাই, তারপর আমাদের এক্সাম্পলের জন্য আমরা এরকম করে দিলাম। আচ্ছা, এখন কম্পিউটার যখন ফাংশন কল করে, যেমন ব্যাপারটা মনে করেন এরকম, এটা পর ধরেন রিটার্ন আছে, ফাংশন ওয়ালের মধ্যে থেকে যখন ফাংশন আমাদের এখানে একটা অন্য ফাংশন কল হবে, তখন তো আমাদের কোড আবার এই জায়গা থেকে এক্সিকিউট করা শুরু হবে। এখন এই কোডটা আবার এক্সিকিউট করা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু ফাংশন আবার তার আগের জায়গায় রিটার্ন হয়ে আসে, তার মানে এই জায়গায় চলে আসবে, এখান থেকে আবার ফাংশন আবার এক্সিকিউট করা শুরু করবে। তার মানে দেখেন, আমরা যখন একটা ফাংশন কল করতেছি f2, আমাদের যে কোড এক্সিকিউট হচ্ছে সেটা অন্য জায়গায় চলে যাচ্ছে, কিন্তু তাকে কিন্তু মনে রাখা লাগবে যে আমি f2 পড়া শেষ করে আমাকে 3 নাম্বার লাইনে ফেরত আসতে হবে, তারপর থেকে এক্সিকিউট করতে হবে। সিমিলারলি যখন আমরা এরকম অনেকগুলা ফাংশন একের পর এক কল করি,
মনে করেন অনেক নেস্টেড ফাংশন আছে, মনে করেন f1 এর মধ্যে কল করা হয়েছে হচ্ছে f2, তারপরে মনে করেন f2 এর মধ্যে কল করা হয়েছে হচ্ছে f3, তারপরে মনে করেন f3 এর মধ্যে কল করা হয়েছে হচ্ছে f4। আমাকে প্রতি ক্ষেত্রে করতে হবে কি, ধরেন ব্যাপারটা আমি যদি একটু ভালো করে বুঝাই, পাশেরটা যদি মুছে দিই, কম্পিউটারকে কি করতে হয়, প্রতিবার যখন একটা ফাংশন কল হয়, এখানে একটা ফাংশন কল হয়েছে, এখানে একটা ফাংশন কল হয়েছে, আমাকে কি করতে হয়, আমাকে এই ফাংশনটা এক্সিকিউট করার পর, মানে f2 ফাংশনটা এক্সিকিউট করার পর আমরা কোন পজিশনে আসবো, সে আমরা এই পজিশনে আসবো, এই পজিশনে মেমোরি অ্যাড্রেস মনে করেন 1101। আমাকে কি করতে হয়, আমরা যখন f1 এর মধ্যে f2 ফাংশনটা কল করি, আমাদেরকে 1101 এই মেমোরি অ্যাড্রেসটা সেভ করে রাখতে হয়, যেন আমরা f2 ফাংশনটা যখন এক্সিকিউট করে ফেলবো তখন আমরা আবার এই 1101 অ্যাড্রেসে এসে আবার রেস্ট অফ দ্য ফাংশন, মানে আমার f1 এর এই f2 এর পরে যে পোর্শনটুকু আছে সেটুকু যেন এক্সিকিউট করতে পারি। সবাই কি লজিকটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ঠিক একই ভাবে যদি এরকম হয় যে f2 এর মধ্যে f3 কল করা হয়েছে, তার মানে আমার এইখান থেকে লাফ দেওয়া লাগতেছে। এখন f3 এক্সিকিউট হওয়ার পর তো আমাকে এরকম একটা জায়গায় আসতে হবে। এখন এটার অ্যাড্রেস মনে করেন 1203, আমাকে তো এটাও সেভ করে রাখতে হবে 1203। ঠিক একই ভাবে f3 এর মধ্যে মনে করেন একটা ফাংশন f4 কল করা আছে, এই লোকেশনটা মনে করেন 1304। আমাকে মনে রাখা লাগবে যে f4 ফাংশনটা আমি যখন এক্সিকিউট করা শেষ করে ফেলবো তখন আমাকে 1304 এরকম একটা লোকেশন আসা লাগবে। তো এটা আসলে কিভাবে মেনটেন করা হয়, এটা একটা স্ট্যাকে মেনটেন করা হয়। আমি যতবার ফাংশন কল করি ততবার আমি একটা রিটার্ন অ্যাড্রেস একটা স্ট্যাকে রাখি। যখন একটা ফাংশন এক্সিকিউট করা হয়ে যায়, এখন মনে করেন আমার f4 এর মধ্যে অন্য কোনো ফাংশন কল করা নেই, এটা সিম্পলি মনে করেন এরকম একটা অপারেশন করে a = b * c, এরকম একটা অপারেশন করে। করার পর যখন আমাদের f4 ফাংশনটা এক্সিকিউট করা হয়ে যাবে তখন আমরা করব কি, আমাদের স্ট্যাকের টপে যেই এলিমেন্টটা আছে 1304 ওটাকে আমরা পপ করে আনবো, মানে ওটা আমরা বের করে ফেললাম, বের করে ফেলে ওই জায়গায় আমরা চলে যাব। তারপর ওই ফাংশনটা যখন এক্সিকিউট করা হয়ে যাবে তখন আমরা আমাদের ওই স্ট্যাকের দিকে তাকাবো, স্ট্যাকের টপে যে অ্যাড্রেসটা আছে সেটাকে পপ করে আনবো, পপ করে ওই পজিশনে যাব। তারপর রেস্ট অফ দ্য কোড আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করার পর আমরা আবার স্ট্যাকের দিকে তাকাবো, স্ট্যাকের টপে যে লোকেশন আছে সেই লোকেশনে চলে যাব। এরকম করে আসলে আমরা যত রিকার্সিভ ফাংশন কল করি, যেমন ধরেন আমরা যদি 1000 বার একটা রিকার্সিভ ফাংশন কল করি, সেরকম স্ট্যাকের মধ্যে 1000টা এরকম মেমোরি অ্যাড্রেস স্ট্যাক করে রাখে, এবং যখন সে রিটার্ন করে তখন সে স্ট্যাকের উপর থেকে পপ করে করে অ্যাড্রেসটা বের করে করে রিটার্ন করে। সবাই কি ফিলটা পাইছেন বা বুঝতে পারছেন অল্প একটু হলো, যে আমরা আমাদের রিকার্সিভ ফাংশন কল স্ট্যাকের ব্যবহারটা কিভাবে হয়? সবাই বুঝছেন? অল্প অল্প হলেও বুঝছেন? না বুঝলে একটু চিন্তা করে বলেন আর কি, কোনো জায়গা যদি না বুঝে থাকেন। ওকে, আচ্ছা, এখন আমরা আরেকটা যেটা উদাহরণ দেখবো সেটা হচ্ছে ব্র্যাকেট ম্যাচিং। এটা আমরা ইন ডিটেইল দেখবো একটু। ব্র্যাকেট ম্যাচিং মানে কি, ধরেন আপনার একটা সেট অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের ব্র্যাকেট আছে, এটা
আচ্ছা, এই যে ব্র্যাকেট সিকোয়েন্সটা দিলাম এটা কিন্তু ভ্যালিড, তাই না? দেখেন সবগুলো ওপেনিং ব্র্যাকেটের জন্য একটা ক্লোজিং ব্র্যাকেট আছে, যেমন ধরেন এইটার জন্য এইটা, তারপরে এইটার জন্য এইটা, তারপরে এটার জন্য এইটা, এইটার জন্য এটা, ঠিক আছে? তারপরে এইটার জন্য এইটা, এটার জন্য এটা, এটা। কিন্তু আমরা যদি এরকম একটা ব্র্যাকেট সিকোয়েন্স লিখি, ফর এক্সাম্পল আমরা যদি এরকম একটা ব্র্যাকেট সিকোয়েন্স লিখি, সে এরকম এরকম আছে, দুটা আছে, এইটা আছে, এই পাশে এরকম থার্ড ব্র্যাকেট একটা, তারপরে স্কয়ার, তারপরে মনে করেন এখানে কিছু আছে। এখন এই ব্র্যাকেট সিকোয়েন্সটা কিন্তু ভ্যালিড না, কারণ সবগুলো ওপেনিং ব্র্যাকেটের জন্য ক্লোজিং ব্র্যাকেট নাই। এইটার এটার জন্য ওপেনিং ক্লোজ আছে, এইটার জন্য আছে, কিন্তু এইটার কোনো ক্লোজিং ব্র্যাকেট নাই, এখানে এখানে কোনো ক্লোজিং ব্র্যাকেট নাই। তাহলে এটা হচ্ছে মনে করেন এটা ভ্যালিড ব্র্যাকেট সিকোয়েন্স না। এখন মনে করেন আমি আপনাকে এরকম একটা ব্র্যাকেট সিকোয়েন্স দিলাম এবং আমি আপনাকে বললাম যে এই ব্র্যাকেট সিকোয়েন্সটা ভ্যালিড কি ভ্যালিড না আমাদেরকে জানা। তাহলে এটা আপনারা কিভাবে করবেন? সবাই কি প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পেরেছেন? স্টেপ বাই স্টেপ ইয়ে করতে হবে। স্টেপ বাই স্টেপ তো কাজ আছে কিছুই, বাট মানে আপনারা সবাই প্রবলেমটা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে আমি ফার্স্টে জিজ্ঞাসা করছি, তারপরে সবাই প্রবলেমটা বুঝতে পারছেন কিনা, যে আমরা একটা ব্র্যাকেট সিকোয়েন্স দেওয়া থাকলে আমরা ব্র্যাকেট সিকোয়েন্সটা ভ্যালিড নাকি নন ভ্যালিড এটা চেক করব। আচ্ছা, এখন আমাকে বলেন যে এটা আপনাদের মাথায় কোনো সলিউশন আছে কিনা, এটা কিভাবে করা যেতে পারে? কারোর মাথায় কোনো সলিউশন আসতেছে যে এভাবে করা যেতে পারে, এভাবে করলে কাজ হবে? আচ্ছা, আমরা করবো কি, এই যে ব্র্যাকেটের ভ্যালিডিটি চেক করার জন্য, ব্র্যাকেট সিকোয়েন্স ভ্যালিড কিনা চেক করার জন্য আমরা স্ট্যাক ইউজ করব। কিভাবে ইউজ করবো আমি একটু বলি। আমরা একটা স্ট্যাক মেইনটেইন করব। আমরা করবো কি, আমাদের যে ব্র্যাকেট সিকোয়েন্স সেটাকে হচ্ছে এই লেফট থেকে পড়া শুরু করব। ভালো করে শুনেন সবাই, হ্যাঁ? আমরা কি করবো, একটা স্ট্যাক রাখছি আমরা, এবং আমাদের ব্র্যাকেট সিকোয়েন্সকে লেফট থেকে পড়া শুরু করছি, ঠিক আছে? এখন যদি আমরা ওপেনিং ব্র্যাকেট পাই, তার মানে মনে করেন এরকম 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 পাই, ওপেনিং ব্র্যাকেট যদি পাই, তখন আমরা কি করব, ওপেনিং ব্র্যাকেটটা আমরা স্ট্যাকে পুশ করব। আমরা যদি বাম দিক থেকে পড়তে থাকি, প্রথমে আমরা এই ক্যারেক্টারটা পড়ব, এটা আমাদের ওপেনিং ব্র্যাকেট, তো আমরা এখানে এই থার্ড ব্র্যাকেটটা ঢুকাবো। তারপর আমরা পড়বো হচ্ছে এইটা, এটাও একটা ওপেনিং ব্র্যাকেট, এটাকে আমরা স্ট্যাকে ঢুকাবো। তারপরে আমরা পড়বো হচ্ছে এইটা, এটাও একটা ওপেনিং ব্র্যাকেটটাকে স্ট্যাকে ঢুকালাম। তারপরে পাইলাম এইটা, এটাও একটা ওপেনিং ব্র্যাকেট, এটাকে স্ট্যাকে ঢুকালাম। এখন ওপেনিং ব্র্যাকেট পাইলে আমরা স্ট্যাকে ঢুকালাম। যদি ক্লোজিং ব্র্যাকেট পাই, তার মানে যদি এটা পাই অথবা এইটা পাই অথবা এটা পাই, যদি ক্লোজিং ব্র্যাকেট পাই তখন আমরা কি করব, যদি ক্লোজিং ব্র্যাকেট পাই তখন আমাদের কাজ হবে স্ট্যাক থেকে পপ করা। স্ট্যাক থেকে পপ করলে কি হবে, টপ এলিমেন্টটাই তো বের হবে। তো টপ এলিমেন্ট যেটা বের হবে সেটার সাথে আমরা কারেন্ট ক্লোজিং ব্র্যাকেটটা ম্যাচ করার চেষ্টা করব। যদি ম্যাচ করে তাহলে আমরা সামনের দিকে আগাবো, আর যদি ম্যাচ না করে তাহলে আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের সিকোয়েন্সটা ভ্যালিড না। তো যেটা মুখে বললাম সেটা হচ্ছে আমরা একটু সিমুলেশনে দেখি। তো এই পর্যন্ত পড়ছিলাম। এখন মনে করেন একটা ক্লোজিং ব্র্যাকেট পাইলাম, এই যে একটা ক্লোজিং ব্র্যাকেট পাইলাম। ক্লোজিং ব্র্যাকেট পাইলে কি করতে হবে, আমাদের স্ট্যাক থেকে পপ করতে হবে। স্ট্যাকের মধ্যে আছে কি, স্ট্যাকের টপে আছে হচ্ছে এই ব্র্যাকেট। তাহলে আমরা এখন স্ট্যাক থেকে ওটা মুছে দিব। এবং আমাদের ক্লোজিং ব্র্যাকেট কি পাইছে, আমাদের ক্লোজিং ব্র্যাকেট পাইছে এরকম,
তাহলে এই দুটো হচ্ছে ম্যাচ, তাহলে আমরা সামনের দিকে ফরওয়ার্ড হবো, আমরা থেমে থাকবো না। আচ্ছা স্যার তারপর আমরা বলেন মনে করেন কোনোটা ম্যাচ করলো না, তো এরপরে যতগুলা সিকোয়েন্স থাকবে ওইগুলো কি তো আর হ্যাঁ কাজ হবে না? সম্পূর্ণ এক্সপ্রেশনটা যখন যদি ম্যাচ না করে তখন আমরা তখনই বলে দিতে পারবো যে আমাদের ব্র্যাকেট সিকোয়েন্সটা ইনভ্যালিড, আমরা আর সামনে আগাবো না। ঠিক আছে, আমরা আচ্ছা, এক্সাম্পল স্যার। দিব, যে নিচেরটা যখন এক্সাম্পল দিব তখন আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে। এখন Okay, দেখেন sir. আমরা যদি আরো ফরওয়ার্ড হই, ফরওয়ার্ড হলে আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পাচ্ছি এটা। এখন আমরা কি করব, স্ট্যাক থেকে টপ পপ করে নেব, টপ পপ করি তাহলে এটা পাচ্ছি। তাহলে এটা হচ্ছে একটা সিমিলার ওপেনিং ব্র্যাকেট, মানে এই দুটো পেয়ার ম্যাচ করছে। তাহলে আমরা ওই যে পপ করব, যে পপ করে ফেলছি, ম্যাচ করছি, তো আমরা ম্যাচ হইছে, মানে ম্যাচ হইছে, তো আমরা সামনের দিকে আরো আগাবো। তারপরে এলিমেন্টটা হচ্ছে এইটা স্যার, এইটা, এটাও তো ক্লোজিং ব্র্যাকেট। তখন আমরা করবো কি, আবার পপ করবো, পপ করলে এই এলিমেন্ট পপ হবে, এই কেজি হবে আর একবার ম্যাচ করবে দুইটা, তারপরে এইটা এলিমেন্টটা পড়বো, এই এলিমেন্টটা হচ্ছে একটা ক্লোজিং ব্র্যাকেট। তো আমরা যদি এই আচ্ছা পপ করা হয়নি, পপ করলাম, তো আমরা যখন আবার এই ক্লোজিং ব্র্যাকেটটা পাবো, স্কোয়ার ব্র্যাকেট, ক্লোজিং স্কোয়ার ব্র্যাকেট, আমরা করবো কি, আমাদের স্ট্যাক থেকে আবার পপ করবো, পপ করলে এইটা বেরোবে এবং এটাও ম্যাচ করে যাবে। ঠিক একইভাবে এই কাজটা যদি আমরা করতে থাকলে দেখা যাবে আচ্ছা আমি মনে আপনাদেরকে একবার বলছিলাম যেটা হচ্ছে যে ক্লাস চলাকালীন সময় অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো সময় মেসেজ দিবেন না আমাকে। সবাই বুঝতে পারছেন? সবাইকে আমার কথা বুঝতে পারছেন? ক্লাস যখন চলবে তখন ক্লাসে অ্যাটেন্ডেন্স আছেন কি নেই এটা আমি খুব বেশি এটা কেয়ার করি না। এইটা হচ্ছে মেসেজ দিবেন না আমাকে যে আমার রোল এত, আমার কারেন্ট নেই, আমি অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না, আমাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়ে। তো বললাম অ্যাটেন্ডেন্স রোল লিখবেন না, রোল লিখতেছেন কেন? বলছি না যে রোল লেখার দরকার নেই, এটা আমাকে পরে মেইল করে দিবেন যদি অ্যাটেন্ডেন্স না দিতে পারেন। সবাই কি বুঝতে পারছেন? কেউ কোনো সময় এই চ্যাটে রোল লিখবেন না, যদি আমি পড়ানোর সময় স্পেশালি। আচ্ছা বুঝতে পারতেছেন? যদি আমরা এই জিনিসটা কন্টিনিউ করি, যদি আরো সামনে আগাতে থাকি, তাহলে দেখা যাবে যে প্রতিটা পেয়ার মিলে যাবে এবং আমাদের এই সিকোয়েন্সটা ভ্যালিড হবে। আমরা যদি একটা এক্সপ্রেশনের সামনে থেকে লাস্ট পর্যন্ত পড়ে আসতে পারি এবং যদি কোনো জায়গায় কনফ্লিক্ট না করে, তাহলে আমরা বলবো যে আমাদের এই ম্যাচিং সিকোয়েন্সটা ভ্যালিড বা ব্র্যাকেট সিকোয়েন্সটা ভ্যালিড, ম্যাচ করছে সবগুলো। কিন্তু আমরা এই নেক্সটটা দেখি, আমরা যেটা মিলবে না সেটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। এখন ধরে নেই নিচে এইটা মিলবে না, এটা আমরা জানি এটা রং, আমরা দেখে বুঝতে পারছি যে এটাতে সমস্যা আছে। দেখে সমস্যাটা কিভাবে ধরবে স্ট্যাকটা। তো প্রথমে আমরা এটা পড়বো, এটা ওপেনিং ব্র্যাকেট, তো ওপেনিং ব্র্যাকেট আমাদের স্ট্যাকে পুশ হবে। তারপরেরটা পড়বো, এটা হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট, এটাও স্ট্যাকে পুশ হবে। তারপরে এটা পড়বো, এটাও একটা ওপেনিং ব্র্যাকেট, এটাও স্ট্যাকে পুশ হবে। তারপরে একটা ওপেনিং ব্র্যাকেট, এটাও স্ট্যাকে পুশ হবে। এখন এরপরে যখন আমরা ক্লোজিং ব্র্যাকেটটা পাবো, ক্লোজিং ব্র্যাকেটটা হচ্ছে এরকম, আমরা স্ট্যাকের টপ থেকে ক্লোজ যে ব্র্যাকেট আছে সেটা নিয়ে আসবো। এটা হচ্ছে ম্যাচিং ব্র্যাকেট, এটা মিলে গেছে। তো আমরা করবো কি, মুভ ফরওয়ার্ড করবো এবং এই উপর থেকে এটা বের করে মুভ ফরওয়ার্ড করলে কি পাবো আমরা? মুভ ফরওয়ার্ড করলে আমরা এরকম একটা পজিশনে আসবো। এটাও একটা ক্লোজিং ব্র্যাকেট। ক্লোজিং ব্র্যাকেট হলে কি করতে হয়? স্ট্যাক থেকে পড়ে আসতে হয়। স্ট্যাক থেকে আমরা হচ্ছে আমাদের টপ পপ করে আনবো। টপ পপ করলে দেখা যাবে যে হ্যাঁ ম্যাচিং সিকোয়েন্স, প্রবলেম নাই। আমরা হচ্ছে স্ট্যাক থেকে এটা বের করে নিলাম, এটা সামনে ঠিক আছে, গুড। তারপরে আমরা পড়বো, তারপরেরটা হচ্ছে স্কোয়ার ক্লোজিং। এখন যদি আমরা স্ট্যাকের টপ থেকে পড়ে আনি, স্ট্যাকের টপে আছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং। এখন এই দুটো তো ম্যাচ করলো না। এরকম যদি সিচুয়েশন হয় যে ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট যেটা আমরা
স্ট্যাক থেকে পপ করে এনে পড়লাম, এটা যদি ম্যাচ না করে আমরা তখনই বলে দিব যে এটা হচ্ছে নন ভ্যালিড বা ইনভ্যালিড, ইনভ্যালিড সিকোয়েন্স। তাই বুঝতে পারছেন যে আসলে তাহলে কিভাবে ধরা পড়বে যদি আমাদের এই ব্র্যাকেট সিকোয়েন্সের মধ্যে যদি কোনো এরর থাকে? বুঝতে পারছেন সবাই এটা? স্যার এই ক্ষেত্রে কি স্ট্যাকের সাইজটা কি স্যার আগে থেকে ডিক্লেয়ার থাকে নাকি স্যার এটা চেঞ্জ হওয়ার পসিবিলিটিস থাকে? আচ্ছা, ধরেন আপনাকে এই প্রবলেমটা করতে দিল, ঠিক আছে? তো আমি আপনাকে তো এই ব্র্যাকেট সিকোয়েন্সটা দিব, তাহলে আপনি করবেন কি, আপনি যে স্ট্যাকটা আপনি নিবেন সেই স্ট্যাক সাইজটা হচ্ছে আপনার যে ব্র্যাকেট সিকোয়েন্স সেই ব্র্যাকেট সিকোয়েন্সের সমান করে নেবেন, তাহলে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা যেরকম বুঝলাম যে আসলে সুন্দর করে চেক করা যাচ্ছে যে আসলে ইনভ্যালিড কিনা, তো ভ্যালিডিটির জন্য আমরা আসলে জাস্ট বললাম যে যদি সিকোয়েন্সটা পড়ে ফেলতে পারি তাহলে আসলে ভ্যালিড, কিন্তু সিকোয়েন্সটা পড়ে শেষ করার পর আপনার স্ট্যাকটাও এমটি থাকতে হবে। মানে কন্ডিশনটা এইটা, যখন আমি বলবো যে লাস্টলি ভ্যালিড বলবো, তার মানে আমার কোনো এই কনফ্লিক্ট বাদে এরকম। হ্যাঁ বলেন। এই সিকোয়েন্সে সমান নেওয়া দরকারটা কি? হাফ নিলেও তো হচ্ছে আমার। আমি বলতেছি সমান নেওয়া লাগবে কেন, আমি বলতেছি সমান নেওয়া লাগবে কেন। এখন আমি যদি সিকোয়েন্সটা সমান মানে মানে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ে ফেলতে পারি, তাহলে আমরা বলতেছি কোনো কনফ্লিক্ট হয় না এবং হচ্ছে আমাদের সিকোয়েন্সটা ভ্যালিড। তো ভ্যালিডিটি বলার আগে আমাকে আরো একটা জিনিস দেখতে হবে। সেটা কি দেখতে হবে? যে আমি যখন সিকোয়েন্সটা আমাদের ব্র্যাকেট সিকোয়েন্সটা পড়ে ফেলবো, কোনো কনফ্লিক্ট হয়নি, মানে ওপেনিং ক্লোজিং ম্যাচ করে নাই এমন কেস হয় নাই, আমাদের সিকোয়েন্সটা ভ্যালিড বলার আগে একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাকটাকেও কিন্তু ফাঁকা থাকতে হবে, স্ট্যাকের মধ্যে কোনো এলিমেন্ট থাকা যাবে না। তার মানে যদি এরকম হয়, আমরা পুরোটা মুছে দিই, পুরোটা মোছা লাগবে না, পুরোটা মুছে দিই। সাপোজ আমাদের ব্র্যাকেট সিকোয়েন্স এইটুকু ছিল, এখন তখন এইটুকু ব্র্যাকেট সিকোয়েন্স যদি আমরা পার্স করি, এই লাস্টে চলে আসলে কিন্তু আমাদের এই স্ট্যাকটা ফাঁকা থাকে। তো দুটো জিনিস আমাদের চেক করতে হবে ভ্যালিড বলার আগে, সেটা হচ্ছে ফার্স্ট দেখতে হবে যে আমাদের কোনো কনফ্লিক্ট হয় কিনা। যদি কোনো কনফ্লিক্ট না হয় আমরা এন্ড অফ দ্য স্ট্রিং এ চলে আসি, যেখানে কোনো এলিমেন্ট নাই, এন্ড অফ দ্য স্ট্রিং এ চলে আসার পর আমাদের চেক করতে হবে আমাদের স্ট্যাকটা ফাঁকা কিনা। যদি স্ট্যাকের মধ্যে এলিমেন্ট থাকে তাহলে আসলে ব্র্যাকেট সিকোয়েন্সটা ইনভ্যালিড হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমাদের ব্র্যাকেট সিকোয়েন্স যদি এরকম থাকতো, আমাদের ব্র্যাকেট সিকোয়েন্স হচ্ছে এরকম, একটা মাত্র ওপেনিং ব্র্যাকেট, তাহলে দেখেন আমরা কি করতাম, এই সিকোয়েন্সটা পড়তাম, পরে বলতাম যে একটা ওপেনিং ব্র্যাকেট তাহলে পুশ করো, তারপর আমরা এন্ড অফ দ্য স্ট্রিং এ চলে আসলাম। তাহলে তো আমরা পুরো সিকোয়েন্সটা পাস করতে পারছি, যদিও একটা সিঙ্গেল এলিমেন্টের একটা সিকোয়েন্স, তাও তো পাস করতে পারলাম। তার মানে কিন্তু আমাদের এই ব্র্যাকেট সিকোয়েন্সটা ভ্যালিড না। আমাদেরকে এন্ড অফ দ্য স্ট্রিং এ আসার পর আমাদের দেখতে হবে আমাদের স্ট্যাকটা ফাঁকা কি ফাঁকা না। যদি এর মধ্যে এলিমেন্ট থাকে, যেমন আমাদের স্ট্যাক এখন এলিমেন্ট আছে, তার মানে আমাদের এই সিকোয়েন্সটা ইনভ্যালিড। যদি এরকম হতো যেটা ওপেনিং এর পর একটা ক্লোজও আছে, তখন আমরা কি করতাম, এইটা পড়তাম, এটা পুশ করতাম, তারপর এটা পরে দেখতাম যেটা তো ক্লোজিং, তখন আমরা কি করতাম, এইটা পপ করতাম, এটা পপ করে আনতাম। পপ করে আনলে কি হতো, পপ করে আনলে এখানে ম্যাচ হয়ে যেত, তখন আমরা বাড়ায় আমরা স্ট্রিং এর লাস্টে চলে আসতাম, লাস্টে এসে দেখতাম আমাদের স্ট্রিং এরও লাস্টে আসছি, আমাদের স্ট্যাকও ফাঁকা। সো আমাদের এই ব্র্যাকেট সিকোয়েন্সটা ভ্যালিড। তো আমরা কি বুঝতে পারছি একটু? আমরা ব্র্যাকেট সিকোয়েন্সটা ভ্যালিড কি ইনভ্যালিড আমরা কিভাবে বুঝতে পারি স্ট্যাক ইউজ করে? কারো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলতে পারো। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। জি স্যার।
স্যার জি বলেন। স্যার আপনি রিকার্সিভ ফাংশন জানি কি একটা বোঝাচ্ছিলেন স্যার, আমি হাফ দেখে চলে মানে হাফ দেখে আমার নেট চলে গেছিল, আবার একটু বলা যাবে ওটা স্যার? আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে টাইম থাকলে বলতেছি। এবার একটু সিরিয়াল নাম্বারটা খেয়াল করেন। 1, Yes, sir. 2, 3, Yes, sir. 4, 5, 6। কারণ যদি মাইকের প্রবলেম থাকে এখন তো সিরিয়াল নাম্বারটা হচ্ছে চ্যাটে লিখতে পারে। স্যার 5 আছে স্যার। ওকে, 6, 7, 8, Present, sir. 9, Yes, sir. 10, Present, sir. 11, 12, Present, sir. 13, 14, Yes, sir. 15, Yes, sir. 16, 17, Yes, sir. 18, Yes, sir. 19, Yes, sir. 20, 21, Yes, sir. 22 মনে হয় চ্যাটে লিখছেন তাই না? 23, 24, Present, sir. 25, Present, sir. 26, Yes, sir. 27, 28, Yes, sir. 29, 30, Yes, sir. 31, 32, 33, Present, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Present, sir. 37, 38, 39, Yes, sir. 40, Present, sir. 41, Present, sir. 42, Yes, sir. 43, Yes, sir. 44, 45, 46, Present, sir. 47, Present, sir. 48, Present, sir. 49, Yes, sir. 50, Present, sir. 51, 52, Present, sir. 53, Present, sir. স্যার একজন স্যার মাইকের প্রবলেম ছিল যে চ্যাটে লিখছে। দেখছি ওগুলো। স্যার আমি আমার অ্যাটেন্ডেন্সের জন্য ইমেল করে দিয়েছিলাম, আমার একটা অ্যাটেন্ডেন্স। ওইগুলো রিসলভ করে দেওয়া হবে, সমস্যা নেই। স্যার জি বলেন। সিটি নিয়ে কোশ্চেন ছিল। বলেন। স্যার আমরা মিড এবং ফাইনাল যেভাবে দেব সেরকম ভাবে যদি সিটিগুলো নিতেন তাহলে মনে হয় যে আমাদের জন্য সুবিধা হতো মিড এবং ফাইনাল দেওয়ার জন্য এবং সেই সাথে পার্সিয়াল মার্কিং পাওয়ার জন্য। আর স্যার আমরা ইএলএমএসে পরীক্ষা দিচ্ছি, এক একটাতে 5 মার্ক, দেখা যাচ্ছে যদি একটা দুইটা ভুল করি তাহলে স্যার অনেকগুলো মার্ক চলে যাচ্ছে আমাদের। আর যদি এমসিকিউ টাইপের নেন তাহলে স্যার মার্ক কমায় দিলে মনে হয় ভালো হয়, 1 মার্ক করে দিলে মনে হয় সবার জন্য ভালো হয় স্যার। এটা স্যার আমার একটা রিকোয়েস্ট।
1 মার্ক করে দিলে তো আপনার রিটেন দিলে ভালো হয়। রিটার্ন দিলে ভালো হয়। স্যার আচ্ছা, এমসিকিউ middle নিলে practice প্রশ্নগুলো একটু বাড়ায় দিয়েছে, মার্কগুলো একটু কমায় দেয়, মানে স্যার 1 2 করে দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি নেক্সট পরীক্ষাতে আমি চেঞ্জ করার ট্রাই করব। স্যার মিডের আগে কি স্যার আরেকটা সিটি নেওয়া যাবে? মিডের আগে আরেকটা সিটি নেওয়ার চেষ্টা করব আমি।